হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের সেশনে শিখবো যে রিগ্রেশন টেস্টিং কি। যেমন আমি বেশ কিছু এজেন্ডা নোট করে রেখেছি রিগ্রেশন টেস্টিং এর জন্য। তো রিগ্রেশন টেস্টিং আমাদের সফটওয়্যার টেস্টিং এর একটা গুরুত্বপূর্ণ টেস্টিং, এবং যখন আমরা টেস্টিং করব ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে কিন্তু আমরা এই রিগ্রেশন টেস্টিং এই টার্মটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো আজকে আমাদের রিগ্রেশন টেস্টিং এর মেন এজেন্ডা কি কি আছে, আমরা কি কি জিনিস শিখবো, রিগ্রেশন টেস্টিং কি, রিগ্রেশন টেস্টিং এর রিয়েল টাইম এক্সাম্পল কি হতে পারে, আমরা রিগ্রেশন টেস্টিং কেন করব, আমরা রিগ্রেশন টেস্টিং কখন পারফর্ম করব, রিগ্রেশন টেস্টিং কে পারফর্ম করবে, রিগ্রেশন টেস্টিং কিভাবে পারফর্ম করব, রিয়েল টাইম এক্সাম্পল রিগ্রেশন টেস্টিং কি হতে পারে, আমাদের রিগ্রেশন টেস্টিং কয় টাইপের হয় সেই টাইপ নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব, রিগ্রেশন টেস্টিং এর জন্য আমরা কি কি টুল ইউজ করতে পারি সেটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, রিগ্রেশন টেস্টিং এর বেস্ট প্র্যাকটিস কি হতে পারে, বা কোন ওয়েতে কোন বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা রিগ্রেশন টেস্টিংটাকে গ্র্যাব করতে পারবো, এবং সবার শেষে আমি একটা তোমাদের ছোট্ট সামারি দেব, যেটা একদম শর্ট সামারি। তো যদি তোমরা সেই সামারিটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের এই পুরো রিগ্রেশন টেস্টিং কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা একটা একটা করে জিনিস ডিসকাস করতে থাকি। প্রথমে আসছি, হোয়াট ইজ রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিং কি, আমি এখানে পুরো জিনিসটা নোট করে রেখেছি। হোয়াট ইজ রিগ্রেশন টেস্টিং, আমাদের যে কোনো আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করব তখন কিন্তু চারটে জিনিস হবে সেই সফটওয়্যারটার মধ্যে। ধরে নাও আমার কাছে একটা লগ ইন পেজ আছে, দিস ইজ মাই লগ ইন পেজ। তো লগ ইন পেজের মধ্যে ধরে নিচ্ছি আমি এখানে একটা ইউজার নেম আছে, এখানে একটা পাসওয়ার্ড ফিল্ড আছে, আর ধরেন এখানে একটা লগ ইন বাটন আছে। তো এই পেজের মধ্যে বা কোনো একটা অ্যাপ্লিকেশনে মেন চারটে জিনিসের ওপর বেস করে দাঁড়িয়ে থাকে। কি কি সেগুলো হয়, সেগুলো কি কি, আইদার আমরা কোনো একটা ফিচার্সকে আমরা অ্যাড করতে পারি বা কোনো একটা ফাংশনালিটি আমরা অ্যাড করতে পারি। ধরুন আমি এই লগ ইন পেজেতে আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে একটা নতুন ফিচার্স অ্যাড করার জন্য, কি ধরুন এখানে একটা ফরগেট ইওর পাসওয়ার্ডের লিঙ্ক অ্যাড করতে হবে। তার মানে আমরা কোনো একটা ফিচার অ্যাড করতে পারি, যদি চাই আমরা কোনো একটা ফিচার্সকে ডিলিট করতে পারি। ওকে, দেন আমরা কোনো মডিফিকেশনস করতে পারি, যে আমার এখানে ইউজার নেম, এটা হচ্ছে আমার ধরে নাও এটা ইউজার নেম, আর এটা ধরে নাও দিস ইজ দ্য ইউজার নেম অ্যান্ড দিস ইজ দ্য পাসওয়ার্ড। তো এখন ক্লায়েন্ট বলেছে যে ইউজার নেমের পরিবর্তে এটাকে ইমেল আইডি করতে, তো আমরা মডিফিকেশনস করতে পারি। এবং আমরা যদি চাই আমরা কিন্তু কোনো বাগ ফিক্স করতে পারি, কোনো ইস্যু হয়েছে এই পেজটার মধ্যে আমরা সেটা ফিক্স করতে পারি। এই চারটে ছাড়া কিন্তু আর কোনো জিনিস নেই একটা সফটওয়্যারকে তৈরি করতে। আইদার আমরা ফিচার্স অ্যাড করতে পারি, আমরা ফিচার্স ডিলিট করতে পারি, কোনো মডিফিকেশনস করতে পারি ফিচার্সের ওপর, বা আমরা চাইলে কোনো বাগ ফিক্স করতে পারি। এই চারটে মেন জিনিস। তো রিগ্রেশন টেস্টিং কি বলছে, যখনই তোমরা রিগ্রেশন টেস্টিং জিনিসটা সম্বন্ধে ডিটেলসটা পড়বে তখন চারটে জিনিস মাথায় রাখবে: অ্যাডেড এ ফিচার, ডিলিটেড এ ফিচার, ডান সাম মডিফিকেশনস, আর ফিক্সড এনি ডিফেক্ট। এই চারটে জিনিস করার পর মেকশিওর করতে হবে যে আমার এক্সিস্টিং ফিচারে যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে। একটু ডিটেলসে বলি জিনিসটা। ধরে নাও আমি ধরে নিচ্ছি যে আমার কাছে এই লগ ইন পেজটা আছে, এই লগ ইন পেজের মধ্যে আমি ধরে নিচ্ছি আমার এখানে শুধু জাস্ট ইউজার নেম, পাসওয়ার্ড আর লগ ইন বাটন। নাও ক্লায়েন্ট একটা নিউ রিকোয়ারমেন্ট দিয়েছে, এবং আমি ধরে নিচ্ছি তিনটে ফিচার্স আছে, এবং ক্লায়েন্ট বলেছে যে এই লগ ইন বাটনে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড পেজ ওপেন হবে, দিস ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট। নাও যখন আমরা টেস্ট করছি, আমরা এখানে ইউজার নেম দিচ্ছি, আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি এবং লগ ইন বাটনে ক্লিক করছি, করে দেখছি যে আমার ড্যাশবোর্ড পেজটা ওপেন হয়ে গেছে, মানে এই ফাংশনালিটিটা একদম সুন্দরভাবে কাজ করছে। ওকে, নাও ক্লায়েন্টের এখন নতুন একটা রিকোয়ারমেন্ট এসছে, ক্লায়েন্ট বলছে যে এই লগ ইন পেজের মধ্যে এখানে একটা ফরগেট ইওর পাসওয়ার্ডের লিঙ্ক অ্যাড করো। ওকে, তো যখনই ফরগেট ইওর পাসওয়ার্ডের লিঙ্কটা অ্যাড করা হয়েছে, তো ডেভেলপার অ্যাড করেছে, অ্যাজ এ টেস্টার আমরা এই ফরগেট ইওর পাসওয়ার্ডের লিঙ্কটা টেস্ট করেছি। তো আমরা ফরগেট ইওর পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য একটা ধরো পেজ ওপেন হয়েছে, সেখানে আমরা এখানে কারেন্ট পাসওয়ার্ড, দেন নিউ পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড, যা হয় বেসিক্যালি সেই সমস্ত জিনিসগুলো করেছি, বেসিক্যালি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য। তো যখনই আমরা এই ফাংশনালিটিটা চেক করবো বা এই ফিচার্সটা চেক করব, আমাদের মেকশিওর করতে হবে যে এই ফিচার্সটা চেক করার সময় আমার অলরেডি যে এক্সিস্টিং ফিচার, মানে এই লগ ইনের এই ফিচারটা, এইটাই যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে। মানে এই ফরগেট ইওর পাসওয়ার্ডের কাজের জন্য
যেন আমার এক্সিস্টিং যে ফিচার বা ওল্ড যে ফিচারটা আছে সেই ফিচারে যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে, সেই টাইপের টেস্টিংটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। সেটা ফিচার্স অ্যাডের জন্য হতে পারে, এই লগ ইন পেজে বা কোনো পেজে একটা ফিচার্স অলরেডি প্রেজেন্ট, ক্লায়েন্ট বলছে আমার সেই ফিচার্সটা দরকার নেই, রিমুভ করো। ফিচারটা ডিলিট করতে হলেও সেম জিনিসটা, ডিলিট করার পরও যেন এক্সিস্টিং ফিচারটা কাজ করে, কোনো মডিফিকেশনস করার পরও যেন এক্সিস্টিং ফিচারটা কাজ করে, এবং কোনো বাগ ফিক্সের পরেও যেন এক্সিস্টিং ফিচারটা কাজ করে। আমাদের এই জিনিসটা যেই টেস্টিংয়ের দ্বারা করব সেই টেস্টিংটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। তাহলে এখন জিনিস তোমরা বুঝতে পারছো রিগ্রেশন টেস্টিং কি। রিগ্রেশন টেস্টিং বেসিক্যালি একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্টিং টাইপ। রিগ্রেশন টেস্টিং বেসিক্যালি একটা সফটওয়্যার টেস্টিং এর টাইপ, যেখানে কি করা হয়, যেখানে কোনো একটা ফিচার্স অ্যাড করার পর, কোনো একটা ফিচার্স ডিলিট করার পর, কোনো মডিফিকেশনস করার পর, কোনো বাগ ফিক্স করার পর যেন আমার এক্সিস্টিং ফিচারে কোনো প্রবলেম না হয়, এক্সিস্টিং ফিচারে যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে, এই টাইপের টেস্টিংটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। সো রিগ্রেশন টেস্টিং এর ডেফিনেশন কি বলছে এখানে লিখে রেখেছি সুন্দর করে। রিগ্রেশন টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং দ্যাট এনশিওরস অ্যাডেড এ ফিচার, সেম জিনিসটা এখানে যেটা লিখেছি সেইটাই, added a features, deleted a features, done some modifications, fixed any defects. By doing all of these, এই সমস্ত জিনিসগুলো করার পর আইদার আমরা সিঙ্গেল ভাবে করতে পারি বা আমরা সমস্তগুলো একসঙ্গে হতে পারে, যে কোনো ব্যাপার, চাই আমাদের শুধু অ্যাড ফিচারও হতে পারে, শুধু ডিলিটও হতে পারে, আবার চাইলে সবগুলো একসঙ্গে হতে পারে। বেসিক্যালি এই জিনিসগুলো করার পর haven't broken the existing functionality of the application, যেন আমার এক্সিস্টিং ফাংশনালিটিতে কোনো ব্রেক না করে, যেন এক্সিস্টিং ফিচারে কোনো ইম্প্যাক্ট না ঘটে, এই ধরনের টেস্টিংকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। একটা যদি আমি রিয়েল টাইম এক্সাম্পল দিই, ধরে নাও আমাদের বাড়িতে একটা বাল্ব আছে, সেই বাল্বটা খারাপ হয়ে গেছে, একটা বাল্ব আছে সেই বাল্বটা খারাপ হয়ে গেছে, আমি একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে সে বাল্বটা ঠিক করলাম। এখন এমন যাতে না হয় যে ওই বাল্বটা ঠিক করার পর আমার বাড়ির অন্য যত সমস্ত বাল্ব রয়েছে সেগুলোর কাজ করা বন্ধ করে দিয়েছে। তো উই হ্যাভ টু মেক শিওর দিস অলসো, যে ওই পার্টিকুলার বাল্বটা ফিক্স করার পর যেন আমার বাড়ির এক্সিস্টিং যে বাল্বগুলো অলরেডি কাজ করছিল সেগুলোই যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে, বা ধরে নিচ্ছি পাওয়ার সাপ্লাই যেখান থেকে আসছে সেখানে যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে। ওকে, সো রিয়েল টাইম এক্সাম্পল দিয়েছি, দেখো এভরি টাইম ইউ ফিক্স এ বাল্ব ইন ইউর হাউস you check other lights, other bulbs to ensure the power supply isn't affected. Okay, so this is a real time example. এই সহজ জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমাদের এই রিগ্রেশন টেস্টিং এর কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন তোমরা বুঝতে পারছো রিগ্রেশন টেস্টিংটা কি, বা রিগ্রেশন টেস্টিংটা রিয়েল টাইম এক্সাম্পল কি হতে পারে। এখন আমরা বুঝতেই পারছি যে যেহেতু একটা নতুন ফিচার্স অ্যাড হোক, ডিলিট হোক, বা কোনো মডিফিকেশনস হোক, বা কোনো বাগ ফিক্স হোক, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ঘটতেই পারে। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে রিগ্রেশন টেস্টিং কতটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে এই চারটে জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকবে, এই চারটে ছাড়া তো কিছু নেই, তো এই চারটে জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে। তো সেই জন্য রিগ্রেশন টেস্টিংটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এটা ইন্টারভিউয়ের জন্য একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো এখন আমি আসছি যে রিগ্রেশন টেস্টিং আমরা কেন করব, কেন রিগ্রেশন টেস্টিংটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 1, টু এনশিওর স্টেবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন আফটার এনি কোড চেঞ্জ, মানে ডেভেলপাররা কোনো কিছু চেঞ্জেস করার পর যেন অ্যাপ্লিকেশনের স্টেবিলিটিটা ঠিকঠাক কাজ করে। মানে এমন হলো লগ ইন বাটনে কিছু একটা লগ ইন ফাংশনালিটিতে কিছু একটা চেঞ্জেস করেছে, তার জন্য লগ ইন বাটনটা কাজই আর করছে না। ওকে, এই ধরনের প্রবলেম যেন না হয় সেটা আমাদের মেকশোর করতে হবে। 2 নম্বর, টু ডিটেক্ট আনইনটেন্ডেড সাইড এফেক্টস। আনইনটেন্ডেড সাইড এফেক্টস বলতে কি বুঝি আমরা, যেটা হওয়ার কথা নয় কিন্তু হয়ে গেছে। যেমন তোমাদের এই বাল্বের এক্সাম্পলটা দিলাম, আমার বাড়িতে একটা বাল্ব খারাপ হয়েছে, আমার বাড়িতে 10টা বাল্ব রয়েছে ধরে নিচ্ছি আমি, আমার একটা বাল্ব খারাপ হয়েছে। সো ওই একটা বাল্ব খারাপ হওয়ার জন্য ওই বাল্বটাকে ঠিক করতে গিয়ে আমাদের এটা হওয়া উচিত নয় যে যেন বাড়ির বাকি 9টা বাল্ব আমার খারাপ হয়ে গেল। তো দ্যাট ইজ দ্য আনইনটেন্ডেড ডিফেক্ট, যেটা হওয়ার কথা নয়। সো আমাদের সেটাও মেকশোর করতে হবে টু ডিটেক্ট আনইনটেন্ডেড সাইড এফেক্টস, যেন এরকম ভুলভাল কোনো সাইড এফেক্ট না হয়। আমি খাচ্ছি জ্বরের ওষুধ, আর আমার জ্বরের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। তার মানে কি, আমাদের মেকশোর করতে হবে আমরা যে ওষুধটা বা যে মেডিসিনটা নিচ্ছি
সেটা যেন প্রপারলি ওই পার্টিকুলার রোগেরই মেডিসিন হতে পারে, যেন হয়। ওকে, সো এই জিনিসটা আমাদের মেকশিওর করতে হবে। পয়েন্ট নাম্বার 3, টু বিল্ড কনফিডেন্স ইন দ্য সফটওয়্যার বিফোর রিলিজিং ইট। আমরা অলরেডি জানি একটা সফটওয়্যারে বেসিক্যালি 4টে জিনিসই হয়। এই 4টের উপর বেস করে টেস্টিং করে সমস্ত কাজকর্মটা ক্লিয়ার করে দেন আমরা একটা সফটওয়্যারকে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে আমরা ডিপ্লয় করব বা রিলিজ করব। তার মানে যদি আমার এই 4টে জিনিস করার পর বা যদি কোনো সফটওয়্যারের উপর আমরা রিগ্রেশন টেস্টিং করে নিই, তাহলে আমরা এইটুকু তো বলতে পারবো যে আমার কারেন্ট ফিচারটাও কাজ করছে, তার সাথে সাথে আমার যে এক্সিস্টিং ফিচার ছিল সেটাও কাজ করছে। তার মানে আমরা সহজেই বলতে পারি যে আমার সফটওয়্যারটা রিলিজ করার আগে আমরা একটা ফুল কনফিডেন্স পেয়ে যাচ্ছি, না ইয়েস এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। সেই জন্য যদি আমরা রিগ্রেশন টেস্টিং করে নিই, উই ক্যান গেট এ কনফিডেন্স। ওকে, নাও পয়েন্ট নাম্বার 4, টু অ্যাভয়েড রিইন্ট্রোডিউসিং ওল্ড বাগস। যে ধরো একটা আমার অলরেডি আমার সাইটে একটা বাগ ছিল, কোনো একটা সফটওয়্যার কোনো একটা ধরো ফিচার্সের উপর কোনো একটা বাগ ছিল, তো সেই বাগটা অলরেডি আমার কয়েকদিন আগে সেটাকে ঠিক করা হয়েছে, ফিক্স করা হয়েছে এবং সেটা আমরা টেস্ট করে নিয়েছি, কোথাও কোনো প্রবলেম নেই। আমাদের নতুন একটা ফিচার্সে কাজ করতে গিয়ে আমাদের এটাও মেকশিওর করতে হবে যাতে ওই পুরনো বাগটা আবার যাতে ব্যাক করে না ফিরে আসে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমাদের রিগ্রেশন টেস্টিংটা গুরুত্বপূর্ণ, টু অ্যাভয়েড রিইন্ট্রোডিউসিং ওল্ড বাগস। পুরনো বাগগুলোকে রিইন্ট্রোডিউস করার জন্য আমাদের কিন্তু এই রিগ্রেশন টেস্টিং করা হয়। তো রিগ্রেশন টেস্টিং কেন গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছো। টু এনশিওর স্টেবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন আফটার এনি কোড চেঞ্জেস, to detect unintended side effects, to build confidence in the software before releasing it, to avoid reintroducing old bugs. এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু বেসিক্যালি আমরা রিগ্রেশন টেস্টিং পারফর্ম করব। তাহলে এখন বোঝা গেল রিগ্রেশন টেস্টিং কেন করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও অ্যাজেন্ডা 4, অ্যাজেন্ডা 4-এ কি আছে আমরা রিগ্রেশন টেস্টিং কখন পারফর্ম করব, কোন পার্টিকুলার টাইমে আমরা রিগ্রেশন টেস্টিং পারফর্ম করব। বেশ কয়েকটা টাইম আছে, যেমন কোনো বাগ ফিক্স হলে আমরা রিগ্রেশন টেস্টিং করব। আমরা ডেফিনেশন থেকেই বলতে পারি যে কোনো নতুন ফিচার্স অ্যাড করলে আমরা রিগ্রেশন টেস্টিং করব, কোনো ফিচার্স ডিলিট করলে আমরা রিগ্রেশন টেস্টিং করব, কোনো মডিফিকেশনস করলে ফিচার্সের উপর আমরা রিগ্রেশন টেস্টিং করব, কোনো বাগ ফিক্স করলে আমরা রিগ্রেশন টেস্টিং করব। তো আমরা মোটামুটি যদি আমরা রিগ্রেশন টেস্টিং এর ডেফিনেশনসটা মাথায় রাখতে পারি, তাহলে সেকেন্ড দিয়েই কিন্তু বাকি সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তা রিগ্রেশন টেস্টিং আমরা কখন করব? রিগ্রেশন টেস্টিং আমরা কখন করব? কোনো বাগ ফিক্সের পর, কোনো ফিচার্স অ্যাডের পর, কোনো ফিচার্স ডিলিটের পর, কোনো মডিফিকেশনসের পর, কোনো যদি পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমরা রিগ্রেশন টেস্টিং করব। কোনো একটা সফটওয়্যারকে কোনো একটা ফিচার্সকে লাইভে ডিপ্লয় করার আগে আমরা রিগ্রেশন টেস্টিং করব। ওকে, তো এই সমস্ত টাইমে বা এই সমস্ত কারণে আমরা রিগ্রেশন টেস্টিং করব এই টাইমে। ওকে, নাও নেক্সট পয়েন্ট, রিগ্রেশন টেস্টিং কে করে? এটা ডিপেন্ড করছে যে আমরা রিগ্রেশন টেস্টিং কখন করছি বা কিসের উপর করছি তার উপর। বেসিক্যালি আমরা জানি যে অ্যাজ এ টেস্টার আমাদের রিগ্রেশন টেস্টিং করতে হয়। আমরা সহজ ভাষায় বলে দিতে পারি যে টেস্টাররা বা কিউএরা রিগ্রেশন টেস্টিং করে। কিন্তু যদি জিনিসটাকে আরো ডিটেলে আমরা দেখি, ডেভেলপার ক্যান ডু দ্য রিগ্রেশন টেস্টিং। কারণ কি, যখন ডেভেলপাররা ইউনিট রিগ্রেশন করবে, ইউনিট রিগ্রেশন টেস্ট করবে ডিউরিং ডেভেলপমেন্ট। এবারে এই ইউনিট রিগ্রেশন টেস্টিং কি আমি একটু পরেই তোমাদের বোঝাবো যখন আমরা রিগ্রেশন টেস্টিং এর টাইপস পড়বো। তো ইউনিট রিগ্রেশন টেস্টিং মানে কি, কোনো একটা ছোট্ট পার্ট, ইউনিট মানে কি ছোট্ট পার্ট, কারণ কোনো একটা ছোট্ট পার্টের উপর আমরা রিগ্রেশন টেস্টিং করব এবং সেটা যদি ডেভেলপমেন্টের টাইমে করে থাকি তাহলে আমরা তো ডেভেলপ করছি না, তাহলে যে ডেভেলপার সেই ডেভেলপারের উচিত রিগ্রেশন টেস্টিং পারফর্ম করা। তো ডেভেলপার ক্যান অলসো ডু দ্য রিগ্রেশন টেস্টিং। কখন? ইউনিট রিগ্রেশন টেস্ট যখন তারা রান করবে ডেভেলপমেন্টের টাইমে, তখন তারা ইউনিট রিগ্রেশন টেস্টিং পারফর্ম করবে। টেস্টাররা বা কিউরা অলওয়েজ অবভিয়াসলি টেস্টার বা কিউ তো অল টাইম রিগ্রেশন টেস্টিং করতে হবে। পারফর্মস ফাংশনাল রিগ্রেশন টেস্ট আফটার বিল্ডস, মানে যখন সফটওয়্যারটা যখন ডেভেলপার থেকে টেস্টিং এন্ডে চলে আসলো তখন কিন্তু টেস্টারদের রিগ্রেশন টেস্টিং তারা কিন্তু পারফর্ম করতে পারে। এছাড়াও অটোমেশন টেস্টার যারা হয়, যারা অটোমেশন টেস্টার হয়, যারা অটোমেশন টেস্টিং করে, তারাও কিন্তু রিগ্রেশন টেস্টিং করতে পারে। এবং সেটাও কিভাবে করে, তারা কোনো না কোনো একটা অটোমেশন টুল ইউজ করে, সেই টুলের উপর বেস করে তারা অটোমেশন টেস্টিং এ রিগ্রেশন টেস্টিংটা পারফর্ম করে। এখন মাথায় আসবে যে কিভাবে করা হয়। দেখো ধরে নাও আমাকে প্রতিদিন
ধরো আমার কাছে একটা ফিচার্স আছে, এই ফিচার্সটা হচ্ছে একটা ই কমার্স সাইটে যে কোনো একটা কাস্টমার সে একটা প্রোডাক্টকে সার্চ করবে, সেটাকে অ্যাড টু কার্ট করবে, সেটাকে পারচেস করবে এবং পারচেস করার পর দেখবে যে সাকসেসফুলি পারচেস হলো কি হলো না। ধরো এটা একটা ফ্লো, এই ফ্লোটা আমাকে এটা কিন্তু একটা সিস্টেমের কিন্তু বিজনেস ফ্লো, এটা কিন্তু একটা বিজনেস ফ্লো। ওকে, ধরে নিচ্ছি আমি। তো এই বিজনেস ফ্লোটা আমার উচিত প্রতিদিন একবারটি করে চেক করা, বা প্রতি দুদিন ছাড়া বা কোনো যখন ডেভেলপমেন্ট হবে তখন এই জিনিসটা চেক করা। তো সেম জিনিস আমরা বারবার ধরে কেন ম্যানুয়ালি টেস্ট করব, কেন আমরা আমাদের নিজেদের হিউম্যান এফোর্ট ইউজ করব? আমরা কি করব, ওই পার্টিকুলার ফিচারটার উপর আমরা একটা অটোমেশনের স্ক্রিপ্ট লিখে দেবো, এবং যখনই আমাদের ডেপ্লয়মেন্ট হবে বা আমরা যখনই চাইবো কিন্তু আমরা ওই স্ক্রিপ্টটা ট্রিগার করিয়ে দেবো এবং তার রেসপেক্টে কিন্তু আমার টেস্টিংটা হতে থাকবে। তো এই টাইমেও কিন্তু আমার কিন্তু অটোমেশন টেস্টিং এর দ্বারা কিন্তু আমরা রিগ্রেশন টেস্টিং এর শুটগুলোকে আমরা রেগুলারলি বেসিসে কিন্তু আমরা রান করাতে পারি। তো রিগ্রেশন টেস্টিং কে কে পারফর্ম করতে পারে? ডেভেলপার করতে পারে, টেস্টার করতে পারে, এবং অটোমেশন টেস্টার ক্যান অলসো ডু দ্য রিগ্রেশন টেস্টিং। ওকে, তো এখন আমাদের কাছে রিগ্রেশন টেস্টিং কি, তার এক্সাম্পল কি হতে পারে, আমরা রিগ্রেশন টেস্টিং কেন করব, কখন করব এবং কে করবে, এই জিনিসটা ক্লিয়ার। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস, আমরা রিগ্রেশন টেস্টটা কিভাবে পারফর্ম করব, কি কি প্রসেস আছে, কি কি প্রসেসের মাধ্যমে আমরা রিগ্রেশন টেস্টিংটা করব। রিগ্রেশন টেস্টিং এর বেশ কয়েকটা প্রসেস আছে, 6 থেকে 7টা স্টেপ আছে, সেই 7টা স্টেপের মাধ্যমে আমরা রিগ্রেশন টেস্টিং পারফর্ম করব। নাম্বার ওয়ান স্টেপ কি? আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জ। আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জ বলতে চেঞ্জে কিন্তু এখানে অনেকগুলো জিনিস হতে পারে, ফিচার্স অ্যাড হতে পারে, ফিচার্স ডিলিট হতে পারে, ফিচার্স মডিফিকেশন হতে পারে, কোনো বাগ ফিক্স হতে পারে। যখন কোনো চেঞ্জ হবে সেই চেঞ্জটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে কি চেঞ্জ হলো, কোন ফিচার্সে চেঞ্জ হলো, কোন বাগে চেঞ্জ হলো। ওকে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জ, আমি লিখেছি নো হোয়াট ফিচার্স অর বাগ ইজ চেঞ্জড, কোন ফিচারটা চেঞ্জ হয়েছে সেটা আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। দ্যাট ইজ দ্য স্টেপ 1। তাহলে আমরা ধরে নাও আমাদের চেঞ্জেসের পার্টটা আমরা বুঝতে পেরে গেছি। এরপর চেক করতে হবে, যেটা মেক শিওর করতে হবে যে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ইম্প্যাক্টেড এরিয়া। ইম্প্যাক্টেড এরিয়া মানে ধরে নিচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা, এই ধরো আমার কাছে এখানে একটা লগ ইন আছে, একটা ফরগেট ইওর পাসওয়ার্ড আছে। আমি ধরে নিচ্ছি যে লগ ইনটার ফরগেট ইওর পাসওয়ার্ডটা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, মানে লগ ইনে কোনো মানে ফরগেটের পাসওয়ার্ডে কোনো চেঞ্জেস করলে সেটা বাই ডিফল্ট আমার লগ ইনের উপর ইম্প্যাক্ট করতে পারে। তার মানে লগ ইনটা হলো আমার ফরগেট ইওর পাসওয়ার্ডের রেসপেক্টে আমার ইম্প্যাক্টেড এরিয়া। তো আমাদের সেটাও মেক শিওর করতে হবে যে আমাদের ইম্প্যাক্টেড এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করব, কখন করব, সেটা নিয়ে আমি একটু পরেই তোমাদের ডিটেলসে বলবো যখন আমরা টাইপসগুলো পড়বো রিগ্রেশন টেস্টিং এর। So we have to identify the impacted or affected areas. So trace modules or function related to the change. আমার মডিউল 1-এ চেঞ্জ হয়েছে, হয়তো মডিউল 1-এর চেঞ্জটা তার সঙ্গে মডিউল 3টা কানেক্টেড, যেই মডিউল 1-এ চেঞ্জ করে দিলাম মডিউল 3-তে ইম্প্যাক্ট করে গেল, এবং সেটা আমরা জানি না, না জানতেই পারি, আমাদের কেউ বলে নাকি ইম্প্যাক্ট হতে পারে। তা আমরা কি করবো, নর্মালি আমরা সাইন আপ করে দিয়ে বেরিয়ে যাব। আলটিমেট যখন প্রোডাকশনে ডিপ্লয় হবে তখন কাস্টমার থেকে রিপোর্ট আসবে যে 3 নম্বর মডিউলে কোনো একটা বড়সড় ইম্প্যাক্ট করে গেছে, কোনো একটা বড়সড় ইস্যু আছে। তখন আমাদের মনে হবে যে আমরা তো অলরেডি এটা চেক করেছি, তাহলে এটা কেন আবার ইস্যু হলো? বাট ইস্যু হয়েছে কারণটা হচ্ছে ওই মডিউল 1-এ কিছু চেঞ্জেস করা হয়েছে। যেহেতু মডিউল 1 আর মডিউল 3 একে অপরের সাথে কানেক্টেড, সেহেতু মডিউল 3তেও ইম্প্যাক্ট ঘটে গেছে। তো এটা কিভাবে সলভ করব আমি আসছি, আমি একটু পরে তোমাদের জিনিসটা বলবো। তাহলে ফার্স্ট আমরা কি করব, আমরা যে চেঞ্জেসগুলো হচ্ছে সেই চেঞ্জেসগুলোকে আমরা ভালো করে বুঝবো, দেন আমাদের ইম্প্যাক্টেড এরিয়াগুলোকে আমরা আইডেন্টিফাই করব, দেন আমরা টেস্ট কেস সিলেক্ট করব যে কোন চেঞ্জেসের জন্য কোন টেস্ট কেস হতে পারে। লগ ইনে চেঞ্জেস হয়েছে তো অবভিয়াসলি লগ ইনের টেস্ট কেস রান করাবো না, লগ ইনের টেস্ট কেসগুলোই চেক করবো। যদি আমার ধরো চেঞ্জেস হয়েছে ড্যাশবোর্ড পেজে, সেক্ষেত্রে লগ ইনের টেস্ট কেস চেঞ্জ করার তো কোনো মানে নেই। তো আমাদের টেস্ট কেসগুলোকে সিলেক্ট করতে হবে যে কোন পার্টিকুলার এরিয়াতে চেঞ্জেস হয়েছে তার রেসপেক্টে আমরা টেস্ট কেসগুলোকে পিক করব। তো পিক টেস্ট কেসেস কাভারিং বোথ চেঞ্জ অ্যান্ড রিলেটেড এরিয়াস। না, পয়েন্ট নাম্বার 4 কি, উই হ্যাভ টু প্রায়োরিটাইজ দোজ টেস্ট কেসেস, যে কোনটার ইম্প্যাক্ট বেশি, কোনটার প্রায়োরিটি বেশি, কোনটার সিভিয়ারিটি বেশি, সেই বেসিতে আমরা সেগুলোকে লিস্ট ডাউন করব। কারণ সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে প্রায়োরিটি 1 বা সিভিয়ারিটি হাই যেগুলো, সেগুলোকে আগে টেস্ট করা, সেগুলোকে আগে মেক শিওর করে দেখতে হবে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। লো প্রায়োরিটি লো সিভিয়ারিটি আমরা পরেও করতে পারি, কোনো বিজনেস ইম্প্যাক্ট তো করছে না, কিন্তু যখন কোনো হাই সিভিয়ারিটি বা হাই প্রায়োরিটি থাকবে অবভিয়াসলি সেটা একটা বিজনেসে ইম্প্যাক্ট করছে।
সেটা কিন্তু আমাকে মেকশিওর করতে হবে। সো উই হ্যাভ টু প্রায়োরিটাইজ টেস্ট কেসেস বেসড অন ইম্প্যাক্ট অ্যান্ড ক্রিটিক্যালিটি। উই হ্যাভ টু প্রায়োরিটাইজ দোজ টেস্ট কেসেস। পয়েন্ট নাম্বার 4, উই হ্যাভ টু প্রায়োরিটাইজ দ্য টেস্ট কেসেস। দেন যখনই প্রায়োরিটাইজ করা হয়ে গেল, দেন আমরা টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করব। মানে আমরা রিয়েল টাইমে রান করে করে দেখবো অ্যাপ্লিকেশনটাতে ঠিকঠাক কাজ করছে কিনা আফটার চেঞ্জ। এবারে এই এক্সিকিউটিংটা আমরা চাইলে দুভাবে করতে পারি। আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি, আমরা চাইলে কোনো অটোমেশন টুল ইউজ করেও করতে পারি। যেমন এই যে অটোমেশন টেস্টারও যেমন রিগ্রেশন টেস্টিং করে, তো অটোমেশন টেস্টার তাদের অটোমেশন টুল দিয়ে করতে পারে। সেখানে তারা বিভিন্ন টুল ইউজ করতে পারে, তারা সেলিনিয়াম ইউজ করতে পারে, তারা সাইপ্রেস ইউজ করতে পারে, তারা প্লেরাইট ইউজ করতে পারে, তারা ওয়েব ড্রাইভার আইও ইউজ করতে পারে। মাল্টিপল টুল আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, এবং এই সমস্ত সেলেনিয়াম, প্লেরাইট, সাইপ্রেস এই সমস্ত নিয়ে আমি আমার পরবর্তীকালের একটা একটা করে সিরিজের ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমরাও জিনিসটা বুঝতে পারো। তো অটোমেশন টেস্টাররাও কিন্তু রিগ্রেশন টেস্টিং কিন্তু পারফর্ম করতে পারে। তো এক্সিকিউট টেস্ট বলতে আইদার ম্যানুয়ালি অর ইউজিং অটোমেশন টুল উই ক্যান এক্সিকিউট দ্য টেস্ট কেসেস। যেই টেস্ট কেসগুলো রান করছে, যখন এক্সিকিউট করছি, মেবি সেখানে কোনো বাগ আসতেই পারে। যখনই বাগ আসবে তখনই সেগুলোকে সঙ্গে সঙ্গে আমাদের লগ করতে হবে, রিপোর্ট করতে হবে। উই হ্যাভ টু রিপোর্ট দোজ ডিফেক্টস। দেন রিপোর্ট করা হলো, দেন ডেভেলপাররা সেটা আবার ফিক্স করবে, দেন আমরা আবার রিটেস্ট করব। এবং পয়েন্ট নাম্বার 7, রিপিট ইফ নিডেড। মানে রিটেস্ট করার পর যদি দেখি আবার বাগ হয়েছে, সেটাকে আমাকে আবার রিপিট করতে হবে। রিরান টেস্ট আফটার ফার্দার ফিক্স অর এনহ্যান্সমেন্ট। রিপিট ইফ নিডেড। ওকে, নাও তাহলে 7টা স্টেপ কি কি হলো? ফার্স্ট, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জ, দেন উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ইম্প্যাক্টেড এরিয়া, দেন আমাদের টেস্ট কেস সিলেক্ট করতে হবে, দেন সেই টেস্ট কেসগুলো সিলেক্ট করার পর সেগুলোকে আমরা প্রায়োরিটাইজ করবো, প্রায়োরিটি ওয়াইজ সেট করবো, কোনটার হাই প্রায়োরিটি, কোনটার হাই সিভিয়ারিটি, সেই হিসাবে আমরা 1 2 3 এইভাবে সিরিয়ালি সাজাবো আমরা। দেন কি করব? দেন আমরা টেস্টটাকে এক্সিকিউট করব, টেস্টগুলোকে এক্সিকিউট করব। দেন আমরা যদি কোনো বাগ পাই সেগুলোকে আমরা লগ করব, রিপোর্ট করব। দেন এই স্টেপটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে আনটিল আনলেস বাগটা ফিক্স হচ্ছে। রিপিট ইফ নিডেড। আমরা সেম স্টেপটাকে রিপিট করবো যদি দরকার পড়ে। ওকে, সো এইটা গেল আমরা কিভাবে রিগ্রেশন টেস্টিং পারফর্ম করব। নাও নেক্সট আসছে আমার কাছে যে আমাদের রিগ্রেশন টেস্টিং এর রিয়েল টাইম এক্সাম্পল কি হতে পারে। অলরেডি আমি তোমাদের এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝালাম রিগ্রেশন টেস্টিং কখন করা হবে। তাও আমি একটা নর্মাল ভাবে বলছি। ধরো একটা এক্সাম্পল, যেটা ই কমার্স অ্যাপ। ধরো অ্যাড টু কার্ট বাগ ফিক্স। অ্যাড টু কার্টে কোনো একটা ইস্যু হয়েছিল, সেই ইস্যুটাকে আমরা ফিক্স করেছি। এ বাগ ইন দ্য অ্যাড টু কার্ট বাটন ইজ ফিক্সড। কি অ্যাড টু কার্ট বাটনে কোনো একটা ইস্যু ছিল, সেটাকে আমরা ফিক্স করেছি। রিগ্রেশন টেস্টিং কি কি করতে হবে? ধরো নাও আমাদের প্রোডাক্টসের ডিটেলস পেজটা চেক করতে হবে, আমাদের কার্ট পেজ চেক করতে হবে, আমাদের চেক আউট ফ্লোটা দেখতে হবে, আমাদের ইনভেন্টারি আপডেটের লজিকটা চেক করতে হবে। মানে অ্যাড টু কার্ট করার পর মেকশিওর করতে হবে, অ্যাড টু কার্টের ফিচার্সটা ফিক্স করার পর মেকশিওর করতে হবে এক্সিস্টিং ফিচার যেগুলো ছিল, ধরো না এগুলো হচ্ছে এক্সিস্টিং ফিচার, এগুলোতে যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে। জাস্ট লাইক আমরা এখানে লগ ইন, এখানে ফরগেট ইউর পাসওয়ার্ডটা অ্যাড করার পর আমরা যেমন চেক করে দেখছি যে লগ ইন ফাংশনালিটিতে কোনো ইম্প্যাক্ট না ঘটে, এটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। ওকে, সেম জিনিসটা আমাদের এখানেও করতে হবে। কোনো একটা ধরো ব্যাঙ্কিং অ্যাপ, কোনো একটা নতুন ফিচার্স অ্যাড করা হচ্ছে, ধরো ট্রানজাকশন হিস্ট্রি বলে একটা ফিচার্স অ্যাড করা হচ্ছে, এখানে একটা বাগ ফিক্স করা হয়েছে প্রথম এক্সাম্পলে, এখানে ধরো একটা দ্বিতীয় এক্সাম্পলে কোনো একটা ধরো ফিচার্সকে অ্যাড করা হয়েছে। আমাদের কি করতে হবে? ফিচার্সটা অ্যাড করার পর চেক করে দিতে লগ ইনটা ঠিকঠাক কাজ করছে কিনা, ট্রান্সফার ফান্ডটা ঠিকঠাক কাজ করছে কিনা। হিস্ট্রি তো ট্রান্সফার ফান্ডের পরে আসবে, তো ট্রান্সফার ফান্ডটা ঠিকঠাক কাজ করছে কিনা, ব্যালেন্সটা কারেক্টলি আপডেট হচ্ছে কিনা, ওল্ড রিপোর্টটা ঠিকঠাকভাবে লোড হচ্ছে কিনা, কারেক্টলি লোড হচ্ছে কিনা। তো এগুলো হচ্ছে এক্সিস্টিং ফিচার। তো ট্রান্সফার হিস্ট্রি ফিচারটা অ্যাড করার পর যেন এগুলো কোনো ইম্প্যাক্ট না ঘটে, এগুলো হবে আমার রিগ্রেশন টেস্টিং এর চেক লিস্ট। যখন আমরা রিগ্রেশন টেস্টিং করবো তখন কিন্তু এই ফিচার্সগুলোকে মেকশিওর করতে যেন ঠিকঠাকভাবে কাজ করে। তার মানে বুঝতেই পারছো যে ওভারঅল সাইটটা কিন্তু আমার চেক হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি আমরা একটা কনফিডেন্স পাবো ডিপ্লয়মেন্ট করার আগে যে ইয়েস আমরা পুরো সাইটটা বা পুরো সফটওয়্যারটা আমরা এন্ড টু এন্ড চেক করে নিয়েছি। ওকে, সেগুলো হলো রিয়েল টাইম এক্সাম্পল। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিগ্রেশন টেস্টিং এর টাইপ। কি কি টাইপসের রিগ্রেশন টেস্টিং হয়? রিগ্রেশন টেস্টিং বেসিক্যালি আমার 3 টাইপের হয়। ইউনিট রিগ্রেশন টেস্টিং, রিজিওনাল রিগ্রেশন টেস্টিং, পুল রিগ্রেশন টেস্টিং। 3 টাইপের হয়, ইউনিট রিগ্রেশন টেস্টিং, রিজিওনাল রিগ্রেশন টেস্টিং এবং ফুল রিগ্রেশন টেস্টিং। হোয়াট ইজ ইউনিট রিগ্রেশন টেস্টিং? ইউনিট রিগ্রেশন টেস্টিং মানে আমি প্রথমে একটা এক্সাম্পল দিই। ধরে নাও আমি একটা নতুন ফাইল নিচ্ছি বোঝানোর জন্য, নিউ নিউ ওকে।
ধরে নাও আমার কাছে একটা লগ ইন পেজ আছে, দিস ইজ আমার লগ ইন পেজ। ওকে, সো এই লগ ইন পেজে আমার ইউজার নেম আছে, আমার এখানে ধরো পাসওয়ার্ড ফিল্ড আছে, আর ধরে নাও আমার এখানে লগ ইন বাটন আছে। ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন বাটন, এই তিনটে আমার কাছে প্রেজেন্ট। ওকে, এবারে ধরে নাও আমি এই লগ ইন বাটনটাতে আমি কিছু একটা চেঞ্জেস করেছি, ঠিক আছে। নাও লগ ইন বাটনে কিছু একটা চেঞ্জেস হয়েছে, চেঞ্জেস করার পর দেখছি এই বাটনটার কাজই করছে না। লগ ইন বাটনে চেঞ্জই করেছি, লগ ইন বাটনটা কাজই করছে না। তার মানে কি হলো, যে ডেফিনেশন দেখো আমি কি লিখেছি, টেস্টিং অনলি দ্য চেঞ্জড পার্ট অর মডিফিকেশনস পার্ট। তার মানে এই লগ ইন বাটনে কিছু একটা চেঞ্জেস হয়েছে বা কিছু একটা মডিফাই হয়েছে। না যখনই মডিফাই হয়েছে বা চেঞ্জ হয়েছে, এরপর দেখছি লগ ইন বাটনটা কাজ করছে না, কারণ ডেভেলপাররা এখানে কিছু চেঞ্জেস করেছে। তো এই টাইপের টেস্টিংকে বলা হয় ইউনিট রিগ্রেশন টেস্টিং। তার মানে আমি একটু আগে তোমাকে এখানে বললাম যে ইউনিট রিগ্রেশন টেস্টিংটা যদি চাই ডেভেলপার কিন্তু রান ইউনিট রিগ্রেশন টেস্টিং ডিউরিং ডেভেলপমেন্টের টাইমেও কিন্তু ডেভেলপাররা কিন্তু এটা চেক করে নিতে পারে ইউনিট রিগ্রেশন টেস্টিংটা। তো ইউনিট রিগ্রেশন টেস্টিং মানে টেস্টিং অনলি দ্য চেঞ্জড পার্ট অর মডিফিকেশনস পার্ট। আমরা যেই পার্টটা চেঞ্জ করেছি বা যেই পার্টটা মডিফাই করেছি, শুধুমাত্র সেইটুকু পার্টকে আমরা টেস্ট করছি। দ্যাট ইজ কল্ড ইউনিট রিগ্রেশন টেস্টিং। ইউনিট ছোট্ট একটা পার্টকে টেস্ট করে নিচ্ছি, অনলি যেইটুকু পার্ট চেঞ্জ হয়েছে বা যেইটুকু মডিফাই হয়েছে সেইটুকু পার্টকে আমরা চেক করছি, দ্যাট ইজ কল্ড ইউনিট রিগ্রেশন টেস্টিং। 2 নম্বর, রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং। রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং বলতে গেলে রিজিয়নাল বেসিসে টেস্টিং হয়। যেমন আমাদের ডেফিনেশনটা দেখে নিই আগে, টেস্টিং দ্য চেঞ্জড পার্ট অ্যান্ড অলসো দ্য ইম্প্যাক্টেড এরিয়া। টেস্টিং দ্য চেঞ্জড পার্ট অ্যান্ড অলসো দ্য ইম্প্যাক্টেড এরিয়া, এর মানেটা কি বলতে পারি আমরা? ধরে নাও আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, জাস্ট ফর এক্সাম্পল ধরো একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ধরো এই একটা মডিউল আছে, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, 4টে মডিউল আছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, 4টে মডিউল আছে। এবারে ধরে নাও আমি ডেফিনেশন কি বলছি, টেস্টিং দ্য চেঞ্জড পার্ট অ্যান্ড অলসো দ্য ইম্প্যাক্টেড এরিয়া যখন টেস্ট করবো সেটা হচ্ছে রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং। ধরে নিচ্ছি আমার এই 1 নম্বর মডিউলে কিছু একটা চেঞ্জেস করা হয়েছে, এখানে কিছু একটা চেঞ্জেস হয়েছে, দিস ইজ দ্য চেঞ্জ পার্ট। ওকে, এখানে কিছু একটা চেঞ্জেস করা হয়েছে। এবারে ধরে নাও এই 1 নম্বর মডিউল আর 2 নম্বর মডিউল একে অপরের সাথে কানেক্টেড, মানে 1 নম্বর মডিউলে কিছু চেঞ্জেস করলে 2 নম্বর মডিউলে ইম্প্যাক্ট করতে পারে, ঠিক আছে। 1 নম্বর মডিউল আর 2 নম্বর মডিউল একে অপরের সাথে কানেক্টেড হতেই পারে, একে অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে। এবারে প্রবলেমটা হচ্ছে যে একে চেঞ্জ করেছে ডেভেলপাররা, তাহলে আমরা তো জানবো না যে 2 নম্বরটা কানেক্টেড বলে, তাহলে আমরা কি করবো, আমরা নর্মালি 1 নম্বরটা চেক করে দেবো, করে আমরা সফটওয়্যারটাকে সাইন আপ করে দেবো এবং সঙ্গে সঙ্গে সফটওয়্যারটা প্রোডাকশনে ডিপ্লয় করা হবে। তাহলে দিনের শেষে কি ঘটছে না, আমার 2 নম্বরে কিন্তু বাগটা থেকেই যাচ্ছে, কিন্তু আমরা অলরেডি কিন্তু আগেও 2, 3, 4 চেক করেছি, অলরেডি দিস ইজ দ্য এক্সিস্টিং ফিচার না, এখন 1 নম্বরে চেক করা হয়েছে, 2 নম্বরে ইম্প্যাক্ট করে গেছে। তো এই জিনিসটাকে বলা হয়, এই টেস্টিংটাকে বলা হয় রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং। টেস্টিং দ্য চেঞ্জড পার্ট, যেই পার্টটা চেঞ্জ করছি, যেই মডিউলটা চেঞ্জ করছি সেইটাও টেস্ট করতে হবে, আর তার সাথে সাথে ইম্প্যাক্টেড এরিয়াটাও চেক করতে হবে, যে দিস ইজ মাই ইম্প্যাক্টেড এরিয়া, মানে 1 নম্বরও টেস্ট করতে হবে, 2 নম্বরও টেস্ট করতে হবে। এখন তুমি বলবে, এখন তোমরা অবশ্যই বলবে যে আমরা কি করে বুঝবো অ্যাজ এ টেস্টার যে কোনটা ইম্প্যাক্টেড এরিয়া, আমরা জানবো কি করে, যে আমরা তাহলে টেস্ট করবো কিভাবে, কি করে বুঝবো? তার জন্য এখানে একটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং। এর নাম হচ্ছে ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং। ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং, ওকে, ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং। হোয়াট ইজ ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং? এই ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং হচ্ছে এমন একটা মিটিং যেইখানে আমার টিমের ডেভেলপার, টেস্টার, প্রজেক্ট ম্যানেজার, টিম লিড, ডিজাইনার প্রত্যেকে প্রেজেন্ট থাকবে একটা মিটিংয়ের মধ্যে। এই মিটিংটা কে কল আউট করবে, এই মিটিংটা কে ডাকবে, মিটিংটা কে স্টার্ট করবে? টেস্টার। কারণ টেস্টারদের জানতে হবে যে ইম্প্যাক্টের এরিয়া কোনটা, তো টেস্টার মিটিংটা কল আউট করবে এবং সেই মিটিংয়ে ডেভেলপার, টেস্টার, ডিজাইনার, প্রজেক্ট ম্যানেজার, আলটিমেট আমার এই প্রজেক্টে যারা যারা আছে তারা প্রত্যেকেই মিটিংটায় প্রেজেন্ট থাকবে। ওই মিটিংয়ে আমরা ডিসকাস করব, আমরা থ্রো করব যে তোমরা যে ডেভেলপারকে বলবো, জিজ্ঞাসা করব যে তোমরা যে এই মডিউলটাই বা এই লগ ইন পেজে চেঞ্জ করেছো, কিছু চেঞ্জেস করেছো বা কিছু মডিফাই করেছো, এর জন্য আর কোথায় কোথায় ইম্প্যাক্ট করতে পারে। ওকে, তো অবভিয়াসলি ডেভেলপাররা বলে দেবে যে 1 নম্বর মডিউলে চেঞ্জ করেছি, এটা ইম্প্যাক্ট 2 নম্বরে ঘটতে পারে।
তখনই বলবে, তখন সেটা নোট ডাউন করে নেবো আমরা, এবং আমরা যখন টেস্টিং করব, যখন আমরা রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং করব, তখন আমরা ওই চেঞ্জ পার্টটাকেও টেস্ট করব এবং ইম্প্যাক্টেড এরিয়াটা বা এফেক্টেড এরিয়াটাকেও আমরা চেক করে নেব। কিভাবে বুঝবো? ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং। তো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইন্টারভিউ। ইন্টারভিউ এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ মিন বাই ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং। তো এখন আমাদের ক্লিয়ার ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং কি? যেই মিটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন মডিউলটা কোন মডিউলের সঙ্গে ইন্টারকানেক্টেড আছে, বা কোন একটা মডিউলে চেঞ্জ করলে অন্য কোথাও ইম্প্যাক্ট করছে কিনা। সেই টেস্টিংটাকে বলা হয় রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং, যেটা ইম্প্যাক্ট অ্যানালিসিস মিটিং এর মাধ্যমে হয়। ওকে, ক্লিয়ার রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং। নাও 3 নম্বর, ফুল রিগ্রেশন টেস্টিং। ফুল রিগ্রেশন টেস্টিং মানে ডেফিনেশন দেখো, টেস্টিং দ্য চেঞ্জ পার্ট অ্যান্ড অলসো দ্য রিমেনিং পার্ট অফ অ্যান অ্যাপ্লিকেশন। মানে আলটিমেট আমাদের ফুললি টেস্ট করতে হবে। আমাদের এটা দেখার দরকার নেই যে ডেভেলপাররা কোন মডিউলে চেঞ্জেস করেছে, একে চেঞ্জ করার পর 2 ইম্প্যাক্ট করতে পারে কি পারে না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কোনো একটা মডিউলে চেঞ্জ করবে এবং আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে হবে ফুল। মানে আমরা চেঞ্জ পার্টটাও টেস্ট করব, তার সাথে সাথে আমার যেগুলো বাকি যে মডেলগুলো আছে 2, 3, 4 এই পুরো সব যা আছে পুরো টেস্টিংটা, পুরো অ্যাপ্লিকেশনটা টেস্ট করব। দ্যাট ইজ কল ফুল রিগ্রেশন টেস্টিং। এটা প্রচণ্ড টাইম কনজিউমিং, এবং আমাদের অবভিয়াসলি অ্যাপ্লিকেশানে ঠিকঠাক করতে গেলে, অ্যাপ্লিকেশানকে ঠিকভাবে ইস্যু ফ্রি বা বাগ ফ্রি বা কোয়ালিটি করতে গেলে আমাদের কিন্তু এই ফুল রিগ্রেশন টেস্টিংটা করতে হবে। তো ফুল রিগ্রেশন টেস্টিং মানে টেস্টিং দ্য চেঞ্জ পার্ট অ্যান্ড অলসো দ্য রিমেনিং পার্ট অফ অ্যান অ্যাপ্লিকেশন। মানে আলটিমেটলি আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাই কিন্তু আমাদের টেস্ট করতে হবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ ফুল রিগ্রেশন টেস্টিং। তো টাইপসগুলো ক্লিয়ার আমাদের। ইউনিট রিগ্রেশন টেস্টিং বলতে কি বুঝি, রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং বলতে কি বুঝি, এবং ফুল রিগ্রেশন টেস্টিং বলতে আমরা কি বুঝি। 3টে টাইপ আমাদের রিগ্রেশন টেস্টিং এ। এবারে একটু আগে আমি বলছিলাম যে অটোমেশন টেস্টাররা চাইলে তারা টুল ইউজ করতে পারে। ম্যানুয়ালি তো আমরা টুল ইউজ করবো না, বাই ইউজিং অটোমেশনে আমরা টুল ইউজ করব। তো আমি লিখেছি এখানে একটা ছোট্ট পয়েন্ট মনে রাখার জন্য, যে রিগ্রেশন টেস্টিং এর জন্য আমরা কি কি টুল ইউজ করি। কারণ রিগ্রেশন টেস্টিং টার্মটা অ্যাজ এ ম্যানুয়াল টেস্টিং দিকেও আসবে, অটোমেশন টেস্টারও রিগ্রেশন টেস্টিং করে। তো কি কি টুল হতে পারে? টুলের জন্য যদি আমি ইউআই অটোমেশন, যদি মানে আমার ইউজার ইন্টারফেসটা যদি অটোমেশন করতে চাই, তাহলে আমি সেলনেম ইউজ করতে পারি, বা সাইপ্রেস ইউজ করতে পারি, বা প্লেরাইট ইউজ করতে পারি, বা ওয়েব ড্রাইভার আইও ইউজ করতে পারি। ওকে, দিস ইজ দ্য টুল ইউআই অটোমেশনের জন্য। ইউনিট টেস্টিং এর জন্য ধরো আমি অ্যাজ এ টেস্টার আমিও চাইলে ইউনিট টেস্ট করতে পারি, ডেভেলপার চাইলে ইউনিট টেস্ট করতে পারে। যদি তারা ইউনিট টেস্টিং এর জন্য আমরা কি ধরনের ইউনিট রিগ্রেশন টেস্টিং এর জন্য আমরা কি কি টুল ইউজ করতে পারি, যে ইউনিট করতে পারি, টেস্ট এনজি করতে পারি, পাই টেস্ট করতে পারি। এই সমস্ত টুল দিয়ে কিন্তু আমরা ইউনিট রিগ্রেশন টেস্টিং পারফর্ম করতে পারি। এছাড়াও জেনকিন্স এবং গিটহাব দিয়ে আমরা সিআইসিডি রিগ্রেশন টেস্টিং করতে পারি। ওকে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের জন্য। এবং জিরা ও টেস্টরেল দিয়ে কিন্তু আমরা পুরো রিগ্রেশন টেস্টগুলোকে ম্যানেজ করতে পারি, পুরো রিগ্রেশন টেস্টিংটাকে ম্যানেজ করতে পারি, টেস্ট কেসগুলোকে। তো এই টুলগুলো আমরা ইউজ করে থাকি রিগ্রেশন টেস্টিং এর জন্য। এই জিরা বা টেস্টরেল এটা ম্যানুয়াল টেস্টিং এর জন্য ইউজ করতে পারি, অটোমেশন টেস্টিং এর জন্য ইউজ করতে পারি। কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমাদের অটোমেশন টেস্টিং এ আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। ওকে, তো এখন ক্লিয়ার আমরা কি কি টুল ইউজ করি। নাও নেক্সট একটা ছোট্ট টিপস, বেস্ট প্র্যাকটিস ফর রিগ্রেশন টেস্টিং। বেস্ট প্র্যাকটিস কি কি হতে পারে রিগ্রেশন টেস্টিং এর? অলওয়েজ মেনটেন এ রিগ্রেশন টেস্ট সুইট। টেস্ট সুইট বলতে কি বুঝি, একটা টেস্ট কেসের মধ্যে, একটা টেস্ট সুইটের মধ্যে মাল্টিপল টেস্ট কেস থাকতে পারে। যখন মাল্টিপল টেস্ট কেস বা মাল্টিপল সিনারিও একটা সুটের মধ্যে থাকবে, তখন সেটাকে বলে টেস্ট সুট। মানে এর মধ্যে মাল্টিপল টেস্ট কেস বা মাল্টিপল টেস্ট সিনারিও প্রেজেন্ট আছে। তো আমাদের এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে, মেনটেন এ রিগ্রেশন টেস্ট সুট 1 নম্বর। দেন আমাদের অটোমেট করতে হবে, অটোমেট রিগ্রেশন টেস্ট হোয়েন এভার পসিবল। যখন সম্ভব তখন কিন্তু আমরা চাইলে কিন্তু সেই অটোমেট করতে পারি রিগ্রেশন টেস্টগুলোকে। যেমন বললাম যে ধরো প্রতিদিন চাইলে আমি রেগুলারলি বেসিসে আমি রিগ্রেশন করতে পারি, আমি উইকলি বেসিসে করতে পারি, বা কোনো ডিপ্লয়মেন্ট বেসিসে করতে পারি আমি। সো উই হ্যাভ টু অটোমেট রিগ্রেশন টেস্ট কেস হোয়েন এভার পসিবল। রান স্মোক টেস্ট বিফোর ফুল রিগ্রেশন। ফুল রিগ্রেশন করার আগে, ফুল রিগ্রেশন টেস্টিং করার আগে আমাদের স্মোক টেস্ট করতে হবে। রান স্মোক টেস্ট বিফোর ফুল রিগ্রেশন। না, স্মোক টেস্ট কি আমি নেক্সট আমরা আপকামিং ভিডিওতে বলবো। স্মোক টেস্ট মানে হচ্ছে যেখানে আমরা একটা অ্যাপ্লিকেশনের যে বেসিক বা ক্রিটিক্যাল যে ফিচার, যেটার উপর বিজনেসটা স্ট্যান্ড করে আছে, তখন সেই ফাংশনালিটিটা চেক করবো, তখন সেটাকে বলা হয় স্মোক টেস্টিং।
তো রান স্মোক টেস্ট বিফোর ফুল রিগ্রেশন, দেন আপডেট রিগ্রেশন টেস্ট রেগুলারলি উইথ নিউ সিনারিও। প্রতিদিন নতুন নতুন সিনারিও আসবে, তার রেসপেক্টে আমাদের রিগ্রেশন টেস্টিং সুইটটাকে আপডেট করতে হবে, রিগ্রেশন টেস্টিংয়ের টেস্ট কেসটাকে আপডেট করতে হতে পারে, এবং সাথে সাথে আমাদের একটা সিআইসিডির ব্যবহার করতে হবে। কেন না, ওই অটোমেটেড রিগ্রেশন টেস্টগুলোকে ট্রিগার করানোর জন্য। একটা কোড চেঞ্জেস হয়েছে, আমি টেস্ট করতে চাইছি, তো আমি সিআইসিডির পাইপলাইনে সব কিছু অ্যাড করা আছে, আমি সেটা ট্রিগার করে দেবো। এগুলো বেস্ট প্র্যাকটিস। অলওয়েজ মেনটেন এ রিগ্রেশন টেস্ট সুইট, automate regression test whenever possible, run smoke test before full regression, update regression suite regularly with new scenarios, and use CI/CD to trigger automated test on code changes. তো এটা গেল বেস্ট প্র্যাকটিস। কখন রিগ্রেশন টেস্টিংটা বেস্ট প্র্যাকটিস হবে আমাদের কাছে, কখন পারফেক্ট হবে রিগ্রেশন টেস্টিংটা আমাদের জন্য। এবারে এই যে টোটাল আমি যে জিনিসটা বললাম, এই টোটাল যে 10টা এজেন্ডা বললাম, ওকে, যে রিগ্রেশন টেস্টিং কি, কে করে, কখন করে, কেন করে, কিভাবে করে, তার টাইপস কি কি আছে, তার বেস্ট প্র্যাকটিস কি কি আছে, এক্সাম্পল কি আছে, এই টোটাল জিনিসটা তোমার মনে রাখার সুবিধার জন্য আমরা একটা সামারি তৈরি করে এনেছি। সামারি তৈরি করেছি ইন শর্টে। তার একটা দিকে টপিক, একটা দিকে তার ইনফরমেশন। টপিক কি, হোয়াট ইজ রিগ্রেশন টেস্টিং, রিটেস্টিং ওল্ড ফাংশনালিটি আফটার চেঞ্জেস, বা কোনো ফিচার্স অ্যাড, ডিলিট, মডিফিকেশনস, এবং আমাদের বাগ ফিক্সের পর যেন এক্সিস্টিং ফিচারে ইম্প্যাক্ট না ঘটে, যখন সেটা চেক করব তখন সেটা হচ্ছে আমার রিগ্রেশন টেস্টিং। কেন করি? টু এনশিওর নাথিং ইজ ব্রোকেন। নাথিং মানে কোনো কিছু ব্রোকেন নেই, তাতে আমার নিউ ফিচার্সের জন্য এক্সিস্টিং ফিচার হোক বা যাই হোক, আমার কোনো কিছু ব্রোকেন নাই। এই জন্য আমরা করব রিগ্রেশন টেস্টিং। কখন করব? কোনো বাগ ফিক্সের পর, কোনো এনহান্সমেন্টের পর, কোনো রিলিজের পর। বেসিক্যালি আমরা সহজ ভাষায় বলতে পারি কোনো ফিচার্স অ্যাডের পর, ডিলিটের পর, মডিফিকেশনসের পর, এবং কোনো বাগ ফিক্সের পর আমরা করব রিগ্রেশন টেস্টিং। কে করবে? টেস্টার চাইলে করতে পারে, ডেভেলপার চাইলে করতে পারে, অটোমেশন ইঞ্জিনিয়ার চাইলে করতে পারে। অলরেডি আমি এখানে তোমাদের জন্য সেটা নোট ডাউন করে দিয়েছিলাম কে কে করতে পারে। ডেভেলপার করতে পারে, টেস্টার বা কিউএ করতে পারে, অটোমেশন টেস্টার করতে পারে। নাও নেক্সট, কিভাবে করব তার স্টেপটা আমি দিয়ে দিচ্ছি। আইডেন্টিফাই দ্য চেঞ্জ, চুজ দ্য টেস্ট কেসেস, এক্সিকিউট দ্য টেস্ট, এবং রিপোর্ট এ বাগ। সিম্পল। আমাদের চেঞ্জটা আইডেন্টিফাই করতে হবে, আমাদের টেস্ট, তার রেসপেক্টে আমাদের টেস্ট কেসগুলোকে পছন্দ মতো টেস্ট কেস নিতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে, টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করবো, টেস্টিং করবো বেসিক্যালি, এবং কোনো বাগ পেলে সেটাকে রিপোর্ট করবো। সহজ ভাষা একদম। হাউ টাইপস কী কী হতে পারে? ইউনিট রিগ্রেশন টেস্টিং, রিজিয়নাল রিগ্রেশন টেস্টিং, এবং ফুল রিগ্রেশন টেস্টিং। এটা একটা ছোট্ট সামারি তোমাদের চিট কোডের মতো মনে রাখার সুবিধার্থে, বাট তোমাদের কিন্তু এই পুরো ডিটেলসটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। এবং দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইচ অ্যান্ড এভরি টাইম, কারণ আমরা অলরেডি জানি যে এই 4টে ছাড়া কিছু হতেই পারে না একটা অ্যাপ্লিকেশনে। অবভিয়াসলি 4টের মধ্যে কোনো না কোনো একটা পারফর্ম তো হবেই কোনো না কোনো টাইমে। সেই জন্য রিগ্রেশন টেস্টিং কিন্তু অলওয়েজ আমাদের ইউজ করতে হবে, চাहे ম্যানুয়ালি করি, চাहे থ্রু অটোমেশন করি। তো দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। তো আশা করি আমি তোমাদের রিগ্রেশন টেস্টের কনসেপ্টটা পুরো বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই পুরো আইডিয়াটা নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সফটওয়্যার টেস্টিংয়ের অন্য একটা নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।